নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভু সরকার। খোকাবাবু আবার হুঙ্কার ছেড়েছেন, মাঝে মধ্যেই উনি হুঙ্কার ছাড়েন, চ্যালেঞ্জ জানান, আঙুল তুলে বলেন আমি চ্যালেঞ্জ করছি, আমার চ্যালেঞ্জটা কেউ গ্রহণ করে দেখাক। আসলে যেসব বিষয় নিয়ে উনি চ্যালেঞ্জ করেন সেগুলো হয় উদ্ভট বা যার সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই। এবারও খোকাবাবু চ্যালেঞ্জ করেছেন, বলেছেন হ্যাঁ এসআইআর হবে, আমরা রাজি, কিন্তু তার আগে সংসদ ভেঙে দিতে হবে, কেন্দ্রীয় সরকারকে পদত্যাগ করতে হবে। খোকাবাবুর বালক বুদ্ধি এখনো যায়নি, ৩৮ বছর বয়স হয়ে গেল, তাও এই বালক বুদ্ধি যে কেন গেল না সেটাই আমার মনে প্রশ্ন জাগে। এসআইআর ভারতবর্ষে অনেকবার হয়েছে। পশ্চিমবঙ্গে বোধহয় 2002 সালে হয়েছিল, তার আগে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হয়েছে, 2004 সালে লোকসভা নির্বাচন হয়েছে, 2006 সালে বিধানসভা নির্বাচন হয়েছে। ভারতবর্ষে কোথাও না কোথাও নির্বাচন হয় প্রত্যেকটা বছরে। তাই সবকিছু নির্বাচনের আঙ্গিকে দেখলে কোনো প্রক্রিয়াই করা সম্ভব নয়। আর এই যে উদ্ভট প্রস্তাব যে সংসদ ভেঙে দেওয়া হোক, কেন্দ্রীয় সরকার পদত্যাগ করুক, সংবিধানের ন্যূনতম জ্ঞান থাকলে এই ধরনের উদ্ভট দাবি কেউ করে না। অনুপ্রাণিত সংবাদ মাধ্যম খোকাবাবু বলেছে বলে সব লিখবে টিকবে, কেউ কেউ দেখাবেও। আসলে এগুলো হচ্ছে মিডিয়া অ্যাটেনশন ড্র করার কৌশল। এসআইআর হবে, যথাসময়ে হবে। দেখুন, এসআইআর এর প্রতিবাদে আইএনডিআইএ জোটের 300 সাংসদ কালকে রাস্তায় নেমেছিলেন। খুব ভালো, প্রতিবাদ তো করতেই পারেন, গণতান্ত্রিক দেশে কেন প্রতিবাদ করবেন না? এটা ভাইব্রেন্ট ডেমোক্রেসির সব থেকে বড় লক্ষণ। কিন্তু আপনি 300 জন সাংসদকে নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করবেন? আচ্ছা, কোনো বৈঠক কখনো হয় যেখানে 300 জন প্রতিনিধি থাকে? নির্বাচন কমিশন বলেছে আপনারা আসুন, 30 জন থাকবেন, ফেয়ার এনাফ। প্রত্যেকটা দলের সিনিয়র নেতারা থাকবেন যারা থাকতে চান, তাহলে হয়ে যায় 30-এর মধ্যে। না, সবাইকে যেতে দিতে হবে, বৈঠকে অংশগ্রহণ করতে দিতে হবে। মামার বাড়ির আবদার না পিসির বাড়ির আবদার বোঝা খুব মুশকিল। আসলে কি জানেন তো, ওই একটু হট্টগোল হলো, একটু ধস্তাধস্তি হলো, পুলিশের ভ্যানে উঠলাম, খবর হলো, এটাই ওরা চেয়েছিল। এসআইআর বিহারে হয়েছে, সারা ভারতবর্ষে হবে, কেউ রুখতে পারবে না এবং সুপ্রিম কোর্ট কোনো রকম স্থগিতাদেশ দেবে না এসআইআর প্রক্রিয়ার উপর। তারা শুধু বলতে পারে যে আরো কিছু জিনিসকে আপনারা প্রামাণ্য নথি হিসাবে গ্রহণ করুন, দ্যাটস অল। একটা সাংবিধানিক সংস্থার কাজকর্মের উপর সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করে না। এখন জাতীয় নির্বাচন কমিশন এই রাজ্যে 4 আধিকারিক, একজন ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দিয়েছিল মুখ্য সচিবকে। অনেক টালবাহানার পর ডক্টর মনোজ পান্ত একটা চিঠি দিয়েছেন, তাতে তিনি বলেছেন যে একজন এইআরও এবং ওই ডেটা এন্ট্রি অপারেটর অস্থায়ী কর্মী, তাও বোধহয় কোনো বেসরকারি সংস্থার, তাদেরকে নির্বাচনের কাছ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। সবার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হবে, বিভাগীয় তদন্ত হওয়ার পর রিপোর্ট দেওয়া হবে। প্রথম কথা, বিভাগীয় তদন্ত কেন হবে? পিপলস রিপ্রেজেন্টেশন অ্যাক্টে স্পষ্ট করে বলা আছে যে নির্বাচনের কাজে যারা যুক্ত হন, সেটা শুধু আপনার নির্বাচনের তারিখ ঘোষণা হওয়া থেকে ফলাফল বেরোনো পর্যন্ত নয়, এই যে ভোটার তালিকা সংশোধন পরিমার্জন, এটাও নির্বাচনের কাজ। এবং এতে যারা যুক্ত হন, যে সমস্ত সরকারি কর্মচারীরা, তারা নির্বাচন কমিশনের ডেপুটেশনে থাকেন, অর্থাৎ তাদের বস নির্বাচন কমিশন। তাই কোনো তদন্ত যদি করতে হয় সেটা করবে নির্বাচন কমিশন, বঙ্গেশ্বরীর প্রশাসন কেন করবে? আসলে ব্যাপারটাকে ধামাচাপা দেওয়া। আচ্ছা, যে 4 জন ইআরও, এইআরও সহ আর একজন ওই ডেটা এন্ট্রি অপারেটর বিরুদ্ধে সাসপেন্ড, বিভাগীয় তদন্ত, এফআইআর করার কথা বলেছিল কমিশন। তা রাজ্যের মুখ্য সচিব কি বললেন? একজন এইআরও
এবং ওই ডেটা এন্ট্রি অপারেটরকে ভোটের কাছ থেকে সরানো হয়েছে, আর বাকিরা থাকবে ভোটের কাছে। আবার বিভাগীয় তদন্ত হবে। পিসির বাড়ির আবদার আপনি বললেন, আর নির্বাচন কমিশন একেবারে বিনা বাক্য ব্যয়ে এসব মেনে নেবে? মূর্খের স্বর্গে বাস করছেন? জানেন না নির্বাচন কমিশনের হাতে কি প্রভূত ক্ষমতা আছে? আমি গুগলে দেখছিলাম সংবিধানের 324 থেকে 329 ধারা, আপনারাও দেখে নেবেন যারা জানতে ইচ্ছুক কমিশনের ক্ষমতা সম্পর্কে। কি এনর্মাস ক্ষমতা নির্বাচন কমিশনের দেশে সংবিধান দিয়েছে ভাবা যায় না। এবং জনপ্রতিনিধিত্ব আইনের 13 ধারা থেকে শুরু করে অনেকগুলো। প্রথম কথা, 1 নম্বর যেগুলো আমাদের আলোচনায় কাজে লাগবে, যে নির্বাচনের ভোটার তালিকা সংশোধন পরিমার্জনের জন্য যে সমস্ত সরকারি আধিকারিক যুক্ত থাকেন তারা নির্বাচন কমিশনের ডেপুটেশনে থাকেন, তাদের রিপোর্ট করতে হয় নির্বাচন কমিশনকে। তারা বেতন পেতে পারেন সরকার থেকে, রাজ্য সরকার থেকে, কিন্তু তারা অন ডেপুটেশন থাকে নির্বাচন কমিশনে। 2, নির্বাচন কমিশনের কোনো নির্দেশ যদি রাজ্য উইলিংলি মানতে না চায় তাহলে নির্বাচন কমিশন কি করতে পারে? সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে, আর্টিকেল 32, বা হাইকোর্টের দ্বারস্থ হতে পারে, আর্টিকেল 226। এবং সেখানে নির্বাচন কমিশনের জয় অবশ্যম্ভাবী, কেউ আটকাতে পারবে না। অতীতের অনেক উদাহরণ আছে যে নির্বাচন কমিশনের সঙ্গে মামলা হয়েছিল রাজ্য সরকারের, সব ক্ষেত্রে নির্বাচন কমিশন জয়ী হয়েছে। 1995 সালে টিএন সেশনের সঙ্গে ভারত সরকারের মামলাতেও নির্বাচন কমিশন জয়ী হয়েছিল। এরকম অনেক উদাহরণ আছে। অর্থাৎ নির্বাচন কমিশন যেতেই পারে যে রাজ্য সরকার একটা সাংবিধানিক প্রতিষ্ঠানের নির্দেশকে মানছে না, সংবিধানের লঙ্ঘন হচ্ছে। তারা আর কি করতে পারে? তারা যেটা করতে পারে যে সরাসরি, আরো তারা কিছুটা ওয়েট করলো, আবার হয়তো তারা চিঠি পাঠাবে। চিঠির মেটেরিয়াল কি হবে আমি এই মুহূর্তে বলতে পারছি না। এই প্রতিবেদন যখন দেখবেন তখন আরো কিছু বিষয় স্পষ্ট হবে। নির্বাচন কমিশন রাজ্য সরকারের চিঠিটা পেয়েছে, তাদের ল সেলকে এই চিঠিটা দেবে, তারা যা পরামর্শ দেবে সেই অনুযায়ী নির্বাচন কমিশন পত্রাঘাত করবে। নির্বাচন কমিশন রাষ্ট্রপতির দ্বারস্থ হতে পারে। কেন? তারা বলতে পারে যে সংবিধান আমাকে যে ক্ষমতা দিয়েছে এই ক্ষমতা প্রয়োগ করে আমি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করতে চাইছি, আমাকে লাগাতার হুমকির মুখে পড়তে হচ্ছে। কখনো বলছে কমিশন ঘেরাও হবে, কখনো বিএলওদের প্রভাবিত করার চেষ্টা হচ্ছে, যারা ম্যাল প্র্যাকটিসের সঙ্গে যুক্ত বলে সরাসরি স্বীকার করেছেন তাদেরকে রাজ্য সরকার বাঁচাচ্ছে। অর্থাৎ সাংবিধানিক কাঠামোটা ভেঙে গেছে। তাহলে রাষ্ট্রপতি কি করবেন? কেন্দ্রীয় সরকারের কাছে জানতে চাইবেন করণীয় কি, কেন্দ্রীয় সরকার সুপারিশ করে দেবে রাষ্ট্রপতি শাসনে। আমি অনেকদিন আগে কেশবানন্দ ভারতী ওই মামলাটা রায় পড়ছিলাম, যেখানে বলা হয়েছে সংবিধানের মৌলিক কাঠামোকে কখনো বদল করা যাবে না। আবার এই আলোচনার প্রেক্ষিতে এসআর বোম্মাইয়ের মামলার রায়টা পড়ছিলাম। তাতে কি বলা আছে? তাতে বলা আছে যে রাজ্যপাল একটা চিঠি লিখে বললেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, রাষ্ট্রপতি শাসন চাই, ওভাবে রাষ্ট্রপতি শাসন জারি করা যাবে না। এটাই তো মূলত সবাই বলেন যে রাষ্ট্রপতি শাসন জারি করা যাবে না আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য। তারা একটু পড়ে দেখুন এসআর বোম্মাই মামলার রায়। সেখানে স্পষ্টভাবে আরো একটা কথা বলা আছে যে সাংবিধানিক কাঠামোটা যদি ভেঙে পড়ে তাহলে কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি করার ক্ষেত্রে কোনো বাধা নেই। নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, তার নির্দেশ যদি ইচ্ছাকৃতভাবে অমান্য করে একটা সংবিধান হাতে শপথ নেওয়া রাজ্য সরকার, সেটা সাংবিধানিক
কাঠামো ভেঙে পড়ার মতোই গুরুত্বপূর্ণ, তখন রাষ্ট্রপতি শাসন জারি করার ক্ষেত্রে কোনো রকম বাধা থাকে না এবং সংসদের উভয় কক্ষে 2 মাসের মধ্যে এই রাষ্ট্রপতি শাসনের সিদ্ধান্তটাকে অনুমোদন করাতে হয়। তো সাংবিধানিক কাঠামো ভেঙে পড়লে এই বাধ্যবাধকতাও কেন্দ্রীয় সরকারের নেই। অর্থাৎ নির্বাচন কমিশনের হাতে যে কি প্রভূত ক্ষমতা আছে সেটা বঙ্গেশ্বরীকে জানেন, বঙ্গেশ্বরী জানেন না। তার স্পিন ডক্টরসরা তাকে এই কথাগুলো স্পষ্টভাবে বলতে ভয় পায় মুখ ঝামটা খাওয়ার পরে। দেখুন, পলিটিক্যাল লিডারশিপ অনেক কিছু বলতে পারে, কিন্তু সরকারটা চালায় আমলারা নির্দেশ দেয়, আমলারা এইসব চিঠিপত্রের জবাব দেয়। আলাপন বন্দ্যোপাধ্যায়ের অভিজ্ঞতা নিশ্চয়ই মনে আছে, ডক্টর মনোজ পান্থের। আলাপন বাবুর এখনো পেনশন এবং গ্র্যাচুইটি এবং অন্যান্য অবসরকালীন সুযোগ সুবিধা পাচ্ছেন না, নিষ্পত্তি হয়নি। ডিপার্টমেন্ট অফ পার্সোনাল ট্রেনিং কে যদি নির্বাচন কমিশন বলে যে রাজ্যের সবচেয়ে বড় আমলাকে, মুখ্য সচিব, তিনি সাংবিধানিক প্রতিষ্ঠানের নির্দেশ মানছেন না, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং তার পেনশন এবং অবসরকালীন সুযোগ সুবিধা বন্ধ করে দিতে পারে। আর নির্বাচন কমিশন স্বতঃস্ফূর্তভাবে এই সরকারি আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে, তার জন্য তাদের কোনো রাজ্যের অনুমোদনের দরকার নেই, আইনে স্পষ্ট করা আছে। স্বতঃপ্রণোদিত হয়ে ব্যবস্থা নিতে পারে। তখন বিপদে পড়বেন ওই সরকারি কর্মচারীরা। কি যুক্তি দেওয়া হচ্ছে? তারা জেলা স্তরে অনেক প্রশাসনিক কাজ সামলান এবং একই সঙ্গে তাদের নির্বাচনের দায়িত্ব পালন করতে হয়। তারা চাপের মধ্যে থেকে কখনো কখনো অধস্তন কর্মীদের বিশ্বাস করে তাদের হাতে কিছু দায়িত্ব অর্পণ করেন। কিন্তু ইউজার আইডি পাসওয়ার্ড আপনি দিয়ে দেবেন একজন অস্থায়ী কর্মীকে, এটা বিশ্বাস করে দেবেন? ওই অস্থায়ী কর্মী খোঁজ করে দেখুন যে সংস্থার দ্বারা নিয়োগ পেয়েছেন আইপ্যাকের ঘনিষ্ঠ কোন সংস্থা, শাসক দলের ক্যাডার। এরা কাজের চাপে ভুল করেছেন, ইউজার আইডি পাসওয়ার্ড দিয়েছেন, বিশ্বাসের জন্য ইচ্ছা করে দিয়েছেন যাতে ভোটার তালিকায় ম্যাল প্র্যাকটিস করা যায়। এরকম অনেক ইআরও আছে যারা করছেন, কমিশন তাদেরকে বারবার সতর্ক করেছে। তারা এতটাই বেপরোয়া যে কমিশনের সিদ্ধান্ত পর্যন্ত তারা মানতে রাজি নয়। ভাবছেন যে বঙ্গেশ্বরী তাদেরকে রক্ষা করবেন। একটা সাংবিধানিক প্রতিষ্ঠানের যে কি প্রভূত ক্ষমতা এই ইআরওরা জানেন না। পাতাটা উল্টে দেখুন সংবিধানের। বঙ্গেশ্বরী রাজনৈতিক নেত্রী, তিনি অনেক কথা বলতে পারেন, তার টিকি কেউ স্পর্শ করতে পারবে না। কিন্তু সরকারি আধিকারিকরা যখন কোনো নির্দেশ দেবেন, যখন কোনো সিদ্ধান্ত নেবেন এই নির্বাচনের বিষয়ে, আইনটা ভালো করে পড়ে নেবেন, শাস্তির খাড়া এড়াতে পারবেন না, টেম্পোরারি রিলিফ পেতে পারেন। এইসব যদি ড্র্যাগ করে কেসগুলো, আপনাদের কর্মজীবনে এর প্রভাব পড়বে। যারা ইআরও হিসাবে কাজ করছেন, প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে একজন করে ইআরও আছে, মানে 294, আর প্রতিটা বিধানসভা কেন্দ্রে 10 জন করে এই ইআরও আছে। তাহলে টোটাল সংখ্যাটা 3000-এর উপর। দায়িত্ব নিয়ে কাজ করুন, পড়ে দেখুন আইন, একবার সংবিধানের পাতাটা উল্টান, তাহলে বুঝতে পারবেন যে বঙ্গেশ্বরীর মিথ্যে ন্যারেটিভ আপনাদের বিপদ ডেকে আনছে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. আপনাদের কাছে চয়েস, বঙ্গেশ্বরীর অন্যায্য দাবিকে মান্যতা দেবেন নাকি সাংবিধানিক প্রতিষ্ঠানে অন ডেপুটেশন যারা আছেন তারা নির্বাচন কমিশনের কাজকেই অগ্রাধিকার দেবেন, নিয়ম মেনে কাজ করবেন। চয়েস ইজ ইয়োর্স। আপনাদের সিদ্ধান্ত নিতে হবে। আর একটা কি করতে পারে কমিশন?
এই যে প্রবল বাধা, এসআইআর করতে দেবো না, কমিশনের অফিস গেলাও করবো, বিএলওদের থ্রেট দেব, এরা দিতেই পারে, তাতে ঝুঁকি, সংশয়, অনেক কিছু হতে পারে। কমিশন বলল ঠিক আছে, এতই যখন আপত্তি, আপাতত এসআইআর স্থগিত, কিন্তু নির্দিষ্ট সময়েও নির্বাচন হবে না। নির্বাচন তখনই হবে যখন স্বচ্ছ নির্ভুল ভোটার তালিকা তৈরি হবে। 2026-এর মে মাসের কত তারিখ অব্দি তো এই বর্তমান সরকারের মেয়াদ আছে। এই মেয়াদ শেষ হলে, নির্বাচন না হলে কি হবে? রাষ্ট্রপতি শাসন হবে। রাষ্ট্রপতি শাসনে এসআইআর করে ভোট হবে। আরে নির্বাচন তো আর বঙ্গেশ্বরী করাতে পারবেন না, ওরা তো দেশের নির্বাচন কমিশন করবে। দেশের নির্বাচন কমিশন যদি মনে করে যে নির্বাচনের জন্য তারা প্রস্তুত নয়, কেন? যে রাজ্যের ঘোরতর অসহযোগিতা, ভোটার তালিকায় বিস্তর গরমিল, এই ভোটার তালিকায় সামনে রেখে নির্বাচন করা যাবে না। আগে ভোটার তালিকা সংশোধন, তারপরে নির্বাচন, তাহলে অটোমেটিক্যালি রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে। বঙ্গেশ্বরী লড়াই করতে নেমেছেন নির্বাচন কমিশনের সঙ্গে, জানেন না নির্বাচন কমিশনের এনর্মাস পাওয়ার, করবেনই না আপনাদের এই টেনিওর এসআইআর। যেই আনুষ্ঠানিকভাবে আপনাদের টার্মটা শেষ হবে, তখন রাষ্ট্রপতি শাসন জারি করে এসআইআর হবে। এই সম্ভাবনা ক্রমশ উজ্জ্বল হচ্ছে। উদাহরণ আছে, নরসিমহা রাওয়ের সময় পাঞ্জাবের বিধানসভা নির্বাচন পিছিয়ে দিয়েছিল কমিশন। কারণ কি? ওই সময় সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে পাঞ্জাবের সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছিল বলে মনে করেছিল নির্বাচন কমিশন। নির্দিষ্ট সময়ের পর রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল, তারপর ভোট হয়েছিল। কেউ বলছে না 1 লক্ষ লোক নিয়ে কমিশনের দপ্তর ঘেরাও করব, কেউ বিএলওদের নাম না করে হুমকি দিচ্ছেন যে আপনারা এই সরকারের কর্মচারী, নির্বাচন কমিশন ক্ষণিকের অতিথি, একজনের নামও যাতে বাদ না যায়। নির্বাচন কমিশনের নির্দেশকে ইচ্ছাকৃতভাবে অমান্য করছে। তা এটা কি পরিস্থিতি? নির্বাচন করার বা এসআইআর করার ভাবতেই পারে কমিশন, করব না, অন্য রাজ্যে করব, আসামে করব, তামিলনাড়ুতে করব। এখানে এই সরকারের টার্ম শেষ হলে রাষ্ট্রপতি শাসন জারি করে নির্বাচন কমিশন করতে পারে। এই যে কংগ্রেস বিরাট বিরাট লম্বা চওড়া বাতেলা মারছে, রাহুল গান্ধী বলছেন যে এই মহাবীরপুর না করে 1 লক্ষ ভোটার, ভুয়ো ভোটার। তা কর্ণাটকের এক মন্ত্রী, প্রবীণ মন্ত্রী, কোঅপারেশন মিনিস্টার, তিনি তো রাহুল গান্ধীকেই ফাঁসি দিয়েছেন, বলেছেন যে কংগ্রেস কি করছিল এতদিন ধরে? ভোটার তালিকায় যদি ভুয়ো ভোটারের নাম থাকে, তাহলে কংগ্রেসের সংগঠন কি করছিল, কংগ্রেসের নেতারা কর্মীরা কি করছিল? কর্ণাটকে তো কংগ্রেসই সরকার, তাদেরই প্রশাসন। এই আরো বা ভোটার তালিকায় যারা নাম তোলেন, তারা তো রাজ্য সরকারের প্রশাসনের সঙ্গে যুক্ত। কংগ্রেস সরকারের প্রশাসনের সময় এত ভুয়ো নাম ঢুকে গেল তালিকায়, তা কংগ্রেসের কর্মী সমর্থক নেতারা কি করছিলেন? চেয়ে চেয়ে দেখছিলেন? এখন ঘুম ভেঙেছে, ব্যাস। পাপ্পুকে চ্যালেঞ্জ করা, এসব এরা সহ্য করে না। ওই পরিবারটা, ওরা মনে করে যে দেশ শাসন করা ওদের হচ্ছে বার্থ রাইট, সঙ্গে সঙ্গে সাসপেন্ড। ন্যায্য কথা বলে দিয়েছিল। এদিকে পাপ্পু, এদিকে খোকাবাবু। বন্দ্যোপাধ্যায় পরিবার মনে করেন পশ্চিমবঙ্গ শাসন করা তাদের জন্মগত অধিকার, আর পাপ্পু মনে করেন দেশ শাসন করা তাদের জন্মগত অধিকার। এই দুজনের যুগলবন্দি দেখুন না, অনেক তামাশা দেখবেন, কত সব চিৎকার চেঁচামেচি, হ্যান করেঙ্গে ত্যান করেঙ্গে, একে চ্যালেঞ্জ ওকে চ্যালেঞ্জ। পুজোটা কাটতে দিন, দেখুন না কত চ্যালেঞ্জ করার ক্ষমতা এরা রাখে দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানকে। মানুষ বুঝতে পারবে এবং কমিশন বুঝিয়ে দেবে। যা খুশি বলবো, যা খুশি করব, কিছু মানবো না,
হুমকি দেব আর আমি রাজ্যপাট সামলাবো, নির্বিঘ্নে হয় নাকি? আগে আগে देखिए होता है क्या।